গিন্নি মা, আপনি এসেছেন। এইবার রাজামশাই আর তার সাথে আমাদেরও কাল রাত্রির ভোর হবে। নমস্কার, আষাঢ়ে গল্প ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে একটি ভৌতিক কাহিনী। তাহলে শুনতে থাকুন আষাঢ়ে গল্প এবং আমার সাথে চলুন একটি নতুন অ্যাডভেঞ্চারে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল মিতুল। উল্টো দিকে ট্রেনটাও সবে হুইসেল বাজাতে বাজাতে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। একটু আগেই মাইকে মিতুলের ট্রেনের অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে। প্ল্যাটফর্মে এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি বলে মনে মনে বেশ খুশি হলো। উল্টো দিকে ট্রেনটার শব্দ প্ল্যাটফর্ম থেকে মিলিয়ে যাওয়ার সময় মিতুলের মনে হলো পিছন থেকে কে যেন ডাকলো ওকে। ও প্রথমে খেয়াল করেনি ডাকটা। প্রথমত মিতুল এই প্রথম এই স্টেশনে এলো ওদের অফিসের একটা কাজে। এই অপরিচিত জায়গায় কে চিনবে ওকে? তার উপর ওর ডাক নাম ধরে ডাকছে। এই মিতু, তখন থেকে ডাকছি, কালা হয়ে গেছিস নাকি? না, কোনো ভুল নেই, তাকেই ডাকছে। পিছন ফিরে তাকালো মিতু, আর তাকেই অবাক। এ তো চন্দ্রী, মানে চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ক্লাস 9 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একই স্কুলে একই বেঞ্চে বসতো ওরা। সেই চন্দ্রিমার সাথে নাকি এই এতদিন পর এরকম একটা অজপাড়া গায়ে দেখা। একটু অবাক আর বিস্ময় বলল, আরে চন্দ্রী, তুই এখানে? মিতুল দেখলো ওকে দেখতে পেয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে দৌড়ে আসছে মেয়েটা। মনে মনে ভাবলো, সত্যি মেয়েটা আর বদলালো না। দৌড়ে এসে ঠিক মিতুলের সামনে এসে দাঁড়ালো। হাতে একটা ব্যাগ, চুলটা একটু অগোছালো, মুখে একটু ক্লান্তির ভাব থাকলেও দুষ্টুমি ভরা সেই পুরনো চাহনিটা এখন যেন একটু বিস্ময় ভরা। একটু জোরে শ্বাস নিয়ে চন্দ্রিমা বলল, আরে আমি তো এখানেই থাকি, তোর কি ব্যাপার বল? তুই এদো গায়ে কি করছিস? আরে আর বলিস না, অফিসের একটা কাজের জন্য এই গ্রামে আসতে হয়েছে। ও তাই বল। আচ্ছা, তোকে আজকেরই ফিরতে হবে? না, অফিসের চার দেওয়ালের মধ্যে বসে বসে কাজ করতে বড্ড একঘেয়ে লাগে। তাই মাঝে মাঝে এরকম আউটসাইডের কাজ থাকলে করতে ভালোই লাগে। আজ তো শনিবার, তাই হাফ ডে, আর রিপোর্টটা মানডেতে দিলে হবে। বেশ, চল আমার সাথে আমাদের বাড়ি। এতদিন পর তোর সাথে দেখা, তোকে সহজে ছাড়ছি না। সে না হয় যাবো, কিন্তু তোদের বাড়ি তো সল্ট লেকে ছিল। এই হরিহরপুরে কবে এলি? আসলে এটা আমাদের অনেক পুরনো একটা বাড়ি। আমার ঠাকুরদার বাবা এখানে থাকতেন। বাকি গল্প যেতে যেতে হবে, এখন আমার সাথে চল তো। কথা শেষ হতে না হতেই মিতুলের হাত ধরে টেনে স্টেশনের বাইরে নিয়ে এলো ওকে। বলল, এখানে শহরের মতো অটো বা রিক্সা পাবি না, 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। তুই সাথে থাকলে কোনো ব্যাপার না, বলে চন্দ্রিমার ঘাড়ে হাতটা রাখলো মিতুল। দুই বান্ধবীর ছোটবেলার গল্প করতে করতে কখন যে চন্দ্রিমার বাড়ি চলে এলো সেটা দুজনের কেউই খেয়াল করেনি। হঠাৎ একটা পুরনো মোর্চে ধরা গেটের সামনে এসে দাঁড়িয়ে চন্দ্রিমা বলল, এই যে, এদিকে আয়। মিতুল তাকিয়ে দেখল প্রায় 150 বছরের পুরনো একটা বাড়ি। বাড়ির গায়ে প্লাস্টার বলে কোনো কিছুই নেই। তবে এককালে যে এটা একটা সুদৃশ্য রাজবাড়ি, জমিদার বাড়ি বা ওরম কিছু একটা ছিল সেটা বাড়ির আকার আয়তন দেখলেই বোঝা যায়। বাড়ির চারদিকে পাঁচিল ঘেরা ছিল হয়তো কোনো এক সময়।
কয়েকটা থামের গায়ে রীতিমতো জোর করে আটকানো ইটগুলো যেন ছোট ছোট হাতওয়ালা কাকতাড়ুয়া। বাড়ির যে মেইন গেট, তার স্তম্ভ দুটোর উপর সিংহ দুটো যেন তাদের থাবাটা বাড়িয়ে অদৃশ্য কোনো শত্রুকে মারতে উদ্যত। যদিও একটা সিংহের মাথা অর্ধেকটা ভাঙা, আর অন্যটার পেট থেকে বাকি শরীর। দেখে মনে হচ্ছে যেন সিংহটা সামনের একটা পায়ের উপরেই ভর দিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির চারদিকে জমে থাকা ঝোপঝাড়গুলো নিশ্চয়ই একটা সময় খুব সুন্দর বাগান ছিল, কারণ একটু দূরেই দেখা যাচ্ছে একটা ফোয়ারা। তবে এখানে একটা বাড়ি নয়, অনেকগুলো ছোট ছোট বাড়ি একটা অপেক্ষাকৃত বড় বাড়িকে কেন্দ্র করে যেন বানানো হয়েছে। তবে সব থেকে যেটা নজর কাড়ে সেটা হলো মাঝখানের দোতলা ওই বাড়িটা। বয়সের বা অন্য কোনো কারণে পুরনো দিনের সেই চ্যাপ্টা চ্যাপ্টা ইটগুলো যেন কোনো বৃদ্ধের শীর্ণকায় শরীরের মতো অতি কষ্টে কোনো ক্রমে বাড়ির ভার বহন করে চলেছে। মিতুল একদৃষ্টে এসব কিছু দেখছিল, আর মনে মনে একটা কল্পনার জগতে হারিয়ে যেতে যেতে মনে হলো কোথায় যেন একটা খটকা লাগলো। এই পুরনো বাড়িটা যেন খুব চেনা চেনা লাগলো মিতুলের। পাতলা আর চ্যাপ্টা চ্যাপ্টা ইটের ওই বাড়িগুলো, প্রায় ধসে যাওয়া ওই থামগুলো যেন বড্ড চেনা লাগলো ওর। ঠিক যেমন অনেক বছর বাইরে কাটানোর পরে ছোটবেলাকার নিজের ছোট্ট ঘরটায় ফিরলে হয়, এরকম একটা আনন্দের, অথচ কুয়াশায় ঘেরা আবছা চাদরে যেন আচ্ছন্ন করে ফেলল মিতুলকে। চন্দ্রিমা মিতুলকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল বলে একটু এগিয়ে গিয়েছিল, আবার একটু পিছিয়ে মিতুলের কাছে এসে বলল, কি রে, চল, দাঁড়িয়ে পড়লি কেন? পা ব্যথা করছে বুঝি? সেই কুয়াশা আচ্ছন্ন পর্দাটাকে ছিঁড়ে ফেলে মিতুল একটু গা ঝাড়া দিয়ে চন্দ্রিমার দিকে তাকিয়ে বলল, আরে না না, এসব পুরনো বাড়ি তো, তাই একটু দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন তো চল। এটার পিছন দিকে ওই যে গাছটার পাশে যে বাড়িটা দেখছিস, ওটাই আমাদের বাড়ি। এখন তো চল, বিকেলে আমি আবার তোকে নিয়ে আসবো, তখন ভালো করে দেখিস। আমার এখনো মনে আছে, তুই এসব পুরনো বাড়ি দেখলে একটু নস্টালজিক হয়ে পড়িস। উফ, তোর এখনো এটা মনে আছে? আরে তখন তো ছোট ছিলাম, তাই একটু। এখন কি থুরথুরে বুড়ি হয়ে গেছিস? না। একটু হেসে চন্দ্রিমার পিছন পিছন চলল মিতুল। মুখে যদিও হাসিটা দিল, কিন্তু মনের কোণে কোথাও যেন একটা মন খারাপ জমা বাঁধল মিতুলের অজান্তেই। বাড়ির সামনে এসে চন্দ্রিমা ডাকল, মিহির কাকা, ও মিহির কাকা, দরজা খোলো। মিহির কাকা দরজা খুলে দিতেই চন্দ্রিমা বলল, ও হলো আমাদের মিহির কাকা, এই বাড়ির দেখাশোনা ওই করে। আর মিহির কাকা, ও হলো আমার বন্ধু মিতুল। আচ্ছা, বাবা কোথায়? মিহির কাকা বলল, আইগে দিদিমণি, বাবু তো বেড়া এলেন, আপনি বেরিয়ে যাওয়ার পরই। চন্দ্রিমা বলল, ও হ্যাঁ, তো ভুলেই গেছিলাম, আজ তো বাবা একটু পিসির বাড়ি গেছে, হুগলিতে। মিতুল বলল, তা তুই গেলি না কেন? আরে আর বলিস না, আমার এই সল্ট লেকের বাড়িতেও দেখেছিস বাবা কিরকম অ্যান্টিক কালেকশনের ওপর ঝোঁক। তার উপর এখন আবার পড়েছে এই গ্রামাফোন নিয়ে। রেডিও, ক্যাসেট, আইপডের যুগে গ্রামাফোন, ভাব একবার। আর এই গ্রামাফোনের একটা রেকর্ড ডিস্ক আনতে গেছিলাম, বাবাই বলেছিল যে পিসির বাড়ি যাবে, তাই আমাকে এটা আনতে হবে। কিন্তু এখন মনে হচ্ছে গিয়ে ভালোই হয়েছে, না হলে তোর সাথে তো আর এইভাবে দেখাটা হতো না। দেখলি তো, এই জন্য বড়দের কথা শুনতে হয়। থাক, তোকে আর ওস্তাদি করতে হবে না। আচ্ছা মিহির কাকা, দুপুরের রান্নাটা হয়ে গেছে তো? মিহির কাকা বললেন। আইগে দিদিমণি। চন্দ্রিমা বলল, এই মিতু, যা চট জলদি স্নানটা সেরে আয়, আমার জামা কাপড় বের করে দিচ্ছি, আজ ওটা পরেই চালিয়ে দে।
স্নান করে দুই বন্ধুতে খেয়ে নিল। খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য তোড়জোড় করছিল। চন্দ্রিমা বলল, চল তোর রুমটা দেখিয়ে দিই। চল। দুজনে মিলে গেল তাদের স্টাডি রুমের ঠিক পাশের রুমটায়। চন্দ্রিমা বলল, তোকে একটা স্পেশাল রুম দিলাম আজ। এটাই নাকি আমার ঠাকুরদার মা থাকতো, তবে আমি দেখিনি। আমার জন্মের অনেক আগেই নাকি তিনি মারা গেছেন। আমি ওনাকে বুড়ি ঠাম্মা বলি। রুমটা দেখে মৃদুলে বেশ ভালোই লাগলো। ছোটখাটো আর বেশ গোছানো। বোঝাই যাচ্ছে এই রুমটা বেশি ব্যবহার হয় না। কেবলমাত্র পশ্চিমে দেওয়ালে ফ্রেমে টাঙানো আছে একটা ছবি। যদিও খুব স্পষ্ট নয়, তবে মুখের আদল থেকে বোঝা যায় 20-22 বছরের একটি বউ। গা ভর্তি গয়না, হাতে পায়ে টুকটুকে লাল আলতা পরা, আর গায়ে লাল রঙের একটা জামদানি শাড়ি। দেওয়ালে যে ছবিটা দেখতে পাচ্ছি, ওটাই বুঝি তোর ঠাকুরদার মা, মানে তোর বুড়ি ঠাম্মা? হ্যাঁ, বাবা বলছিল যখন ছবিটা আঁকা হয় তখন বুড়ি ঠাম্মা আমাদের বয়সী হবে। মিতুল আরও কয়েকবার ভালো করে দেখল ছবিটা। এই ছবিটার ওই চেহারাটা যেন তার খুব চেনা। আগেও যেন দেখেছে তাকে কোথাও, কিন্তু কোথায় সেটা মনে করতে পারল না। চন্দ্রিমাকে আর বেশি কিছু বলল না মিতুল। চন্দ্রিমার হাত থেকে বালিশটা নিয়ে খাটের উপর শুয়ে পড়ল মিতুল। কিন্তু কিছুতেই মনের মধ্যে জমতে থাকা সেই আবছা কুয়াশাকে আর মুছে ফেলতে পারল না। শেষ পর্যন্ত মিতুল বলল, তুই আমার কাছে এসেছ। আর বলেই নিজের মনে নিজেকে ধিক্কার দিতে লাগলো। সে কি ভয় পাচ্ছে? যে জিনিস তার চরিত্রেই নেই, সে কিনা আজ কোনো ভয়ের কারণ ছাড়াই ভয় পাচ্ছে। এটা কি তার মনের ভুল, নাকি সত্যি এর পিছনে কোনো কারণ আছে? মিতুল আর ভাবতে পারল না। চন্দ্রিমা ওর গায়ে একটা হাত রেখে বলল, তুই ঠিক আছিস তো? নিজের পুরনো সেই কনফিডেন্সটা ফিরিয়ে আনার একটা ব্যর্থ চেষ্টা করে বলল, আরে হ্যাঁ, আমি ঠিক আছি। চন্দ্রিমা কি ভাবলো বুঝতে পারল না মিতুল। কিন্তু যখন দেখলো আর একটা বালিশ নিয়ে ওর রুমের দিকেই আসছে চন্দ্রিমা, তখন একটু লজ্জা আর সাহস দুটোই পেল মিতুল। তাই ঘুমিয়েও পড়ল তাড়াতাড়ি। বিকেলে উঠে মিতুলের ভয়টা পুরোপুরি চলে গেল। চন্দ্রিমা হয়তো মিতুলের কথা ভেবেই বিকেলে ওকে নিয়ে আর ওই পোড়া বাড়িগুলোর দিকে গেল না। মিতুলও তাই কথাটা আর তুলল না। সন্ধেতে মিতুলের অনুরোধেই ওরা দুজনে মিলে গ্রামোফোন বাজাতে লাগলো, সাথে ওদের গল্প আর আড্ডা। মিহির কাকা ওদের জন্য গরম গরম চা আর সাথে পকোড়া ভেজে আনলো। আস্তে আস্তে রাত বাড়তে থাকলো। দুজনের কেউই খেয়াল করলো না যে গ্রামাফোনের আওয়াজের সাথে সাথে আরও কিছু পরিবর্তন ঘটে চলেছে ওদের চারপাশে। গ্রামাফোনের ডেস্কটা তার স্পিড বাড়িয়েছে। আওয়াজ আরও তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। মিতুলের হাতে পায়ে যেন আবছা লাল আলতার আভা ফুটে উঠছে। জানলা দিয়ে আসা বাইরের হাওয়ায় মিতুলের চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। তবুও দুজনে যেন অন্য কোনো ঘোরে ডুবে আছে। তাদের তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটলো মিহির কাকার ডাকে। বলল, দিদিমণিরা অনেক তো রাইত হইলো, এবার একটু খাইয়ে দাইয়ে শুইয়া পড়েন। চন্দ্রিমা গ্রামোফোনটা বন্ধ করে বলল, চল রে, এইসব জায়গায় রাত 10টা মানে মাঝরাত। এখন তো তাও 11টা বাজে। চল খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তাই চল। আচ্ছা, তুই একটা ব্যাপার খেয়াল করেছিস? কখন যে 11টা বেজে গেল আমাদের চোখের পলকে বুঝতেই পারিনি। তুই বড্ড বেশি ভাবছিস। এতদিন পর দেখা, এত গল্পও করলাম, তাই খেয়াল হয়নি হয়তো। হয়তো। ঠিক তখনই গ্রামোফোনের পিছন থেকে কে যেন একটু মুচকি হাসলো।
ঠিক যেমন করে নাতি নাতনিদের শিশুসুলভ আচরণে হেসে ফেলেন বৃদ্ধ পিতামহী। ওরা কেউ সেটা শুনতে পায়নি। রাতের বেলা দুজনের খাওয়া দাওয়া বেশ ভালোভাবেই শেষ হলো। চন্দ্রিমা মিতুলকে ওর রুম পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, গুড নাইট। আর হ্যাঁ, তোর ঠিক পাশের ঘরেই আমি আছি, আর বাইরের বারান্দায় মিহির কাকা থাকেন, কোনো দরকার হলেই ডাকিস। আরে ঠিক আছে, তোকেও তো ব্যস্ত হতে হবে না, শুয়ে পড়, গুড নাইট। চন্দ্রিমা চলে যেতেই মিতুলও শুয়ে পড়ল। ঘুমও বোধহয় এসে গিয়েছিল। মিতুলের হঠাৎ মনে হলো কিসের যেন একটা গন্ধ আসছে। খুব প্রিয় ওর গন্ধটা, কিন্তু কিসের সেটা মনে করতে পারছে না কিছুতেই। পৃথিবীর বাইরের জগতের কোনো বাসিন্দা যেন সঙ্গোপনে পা ফেলছে। তার শরীর থেকেই আসছে গন্ধটা। ঘুমের ঘোরেই বলল, কিসের গন্ধ এটা? আমার ভালো লাগছে, কিন্তু আমি এর উগ্রতা সহ্য করতে পারছি না। ঠিক তখনই ঘরের মধ্যে কোনো একটা গ্র্যান্ডফাদার ক্লক থেকে একটা বাজার শব্দ ভেসে এলো। কানে যেতেই মিতুল উঠে পড়ল ঘুম থেকে। এক নিমেষে যেন কেউ ওর চোখ দুটোকে টেনে খুলে দিয়েছে। মিতুলের মনে পড়ল, এই ঘরে কেন, এই বাড়িতে এসেও ও ওই রকম গ্র্যান্ডফাদার ক্লক দেখেনি বা ওর আওয়াজও শোনেনি। তাহলে এই আওয়াজ কি করে এলো? ও সেই অন্ধকারাচ্ছন্ন ঘরে বসেই বুঝতে পারল এটা সেই ঘরটা না যেটায় সে ঘুমিয়েছিল। সেই ঘরটা ছিল ছোট, কিন্তু আবছা অন্ধকারে সে দেখতে পেল সে যে ঘরে ঘুমিয়ে আছে সেই ঘরটার আয়তন ওই ঘরের প্রায় 4 গুণ। মিতুলের এবার সত্যিই ভয় করছে। চেঁচাতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ পর্যন্ত বেরোলো না। চারদিকে হাতড়ে সে খুঁজতে থাকলো তার ফোনটা। কয়েক মিনিট পর সে পেয়েও গেল ফোনটা, কিন্তু অনেকবার চেষ্টা করেও সে ফোনের ফ্ল্যাশ লাইট অন করতে পারল না। তাই ফোনের ডিসপ্লে লাইটে যতটা দেখা যায় ততটা দেখে নিল। সেই অল্প আলোতেও মিতুল বুঝতে পারল ঘরটা অসম্ভব সুন্দর এবং পরিপাটি। পায়ের নিচের কার্পেটটাও অত্যন্ত নরম। হঠাৎ দেখতে পেল ঘরের এক কোণায় একটা পেট্রোম্যাক্স বাতি। সে নিজের চোখে কখনো এরকম বাতি দেখেনি। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও সেটাকে জ্বালাতে পারল না। শেষমেশ হাল ছেড়ে দিয়ে পিছন ঘুরে যখন ভাবল যা থাকে কপালে কাল দেখা যাবে বলে খাটের দিকে পা বাড়িয়েছে, ঠিক তখনই ওকে অবাক করে দিয়ে পেট্রোম্যাক্স বাতিটা আপনা আপনিই জ্বলে উঠল। মিতুলের বিস্ময়ের তখনও বাকি ছিল। মিতুলের গায়ে পোশাক তখন বদলে গেছে। ওর ঠিক মনে আছে যখন ও ঘুমাতে যাচ্ছিল ওর গায়ে ছিল একটা টি শার্ট আর লেগিংস। এখন সেটার পরিবর্তে ওর সারা গা জুড়ে আছে একটা লাল বেনারসি শাড়ি। সারা গা ভর্তি গয়না, গলায় সীতাহার, নাকে নথ আর কানে বড় বড় সোনার ঝুমকো। ঠিক এই রকম সাজে সে আজ দুপুরেই একজনকে দেখেছে চন্দ্রিমার দেওয়া ওর সেই ঘরে। তখন মিতুল তাকালো ঘরের দিকে। ঘরের মধ্যে একটা বড় পালঙ্ক, যার উপর মিতুল শুয়েছিল এতক্ষণ। সেগুন কাঠের পাটাতনের উপর আশ্চর্য নিপুণ হাতের কারুকাজ করা সব ডিজাইন। চারদিকের বাকি সব আসবাবপত্রের উপর চোখ পড়তেই মিতুলের মনে হলো সে কোনো রাজপ্রাসাদে এসে পড়েছে। মিতুল এক দৌড়ে সেই রাজবাড়ির বাইরে বেরিয়ে এলো। চারিদিকে কেউ কোথাও নেই, সব ধুধু। মিতুল চিনতে পারল এটা সেই বাড়িটা যেটা চারদিকে ঘিরে আরও বাড়ি ছড়িয়ে আছে। দুপুরে দেখা সেই ভগ্নস্তূপ আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর একটা রাজবাড়ি।
এই রাতের বেলায়ও চারদিক যেন সুসজ্জিত, যেন একটা রাজবাড়ির সবাই একটু বাইরে গেছে কয়েক মুহূর্তের জন্য, এক্ষুনি ফিরে আসবে সবাই। দূরে সেই মূল দরজার স্তম্ভ দুটোর উপর সেই সিংহ দুটো যেন আরও জীবন্ত, সেই অদৃশ্য শত্রুর সাথে যেন এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। আর চারদিকে সেই ছোট ছোট ঘরগুলোও চিনতে পারল মিতুল। একটা এই জমিদারির সেরেস্তার ঘর, একটা বাড়ির গৃহদেবতার ঘর, একটা আস্তাবল, একটা গোয়াল ঘর, আর বাকিগুলো জমিদারির বাকি কর্মচারীদের ঘর। মনে পড়ে গেল গ্রামের নাম, এই বাড়ির নাম। তখনই এক চিলতে ঠান্ডা শীতল বাতাসে ভেসে কে যেন চলে গেল ওর পাশ দিয়ে। আর আচমকা সেই বাতাসের কণ্ঠস্বর যেন ওর কানে কানে ফিসফিসিয়ে বলে গেল, গিন্নিমা, আপনি এসেছেন। এইবার রাজামশাই আর তার সাথে আমাদেরও কাল রাত্রির ভোর হবে। মিতুল নিজের মনে মনেই বলল, রাজা? কে সে? কোথাকার রাজা? ঠিক তখনই যেন ওর মস্তিষ্কে জমে থাকা ধুলোর পরত সরে গিয়ে ভেসে উঠল একটাই নাম, হরিহর ভট্টাচার্য। হ্যাঁ, ঠিকই, এই গ্রামে জমিদারের নাম হরিহর ভট্টাচার্য। এই হরিহরকে সবাই রাজা বলে ডাকতেন। এনার নামেই তো এই গ্রামের নাম হরিহরপুর। আর এই বাড়িতে গিন্নির পোশাকেই তো এখন মিতুল আছে। এসব কথা মনে পড়তেই মিতুল দেখতে পেল তাদের। মিতুলের আগমনে যেন নতুন করে জেগে উঠেছে সবাই। সাঁঝের সময় তখন, যেন মূল দরজার কাছে যেন দুটো প্রহরী এখনো পাহারা দিচ্ছে। কাজের দাস দাসীরাও সারাদিন নিজের কাজগুলো সেরে বাড়ি যাওয়ার জন্যে উদ্ধত। তবে মিতুল বুঝতে পারল এরা কেউই ইহজগতের বাসিন্দা নয়। তারা সবাই চলছে, হেঁটে বেড়াচ্ছে, যেন রোজকার স্বাভাবিক কাজকর্ম করছে। তবে একটু লক্ষ্য করলেই দেখা যায় এরা কেউই হাঁটছে না, হাওয়ায় গা ভাসানোর মতো যেন দোল খেয়ে এদিক থেকে ওদিক যাচ্ছে। তখনই হঠাৎ বাড়ির দরজায় একটা আওয়াজ হলো। মিতুল বিস্ময়ে পিছনে বাড়িটার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। দেখলো হাতে একটা গড়গড়া নিয়ে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল। কঙ্কালটার গায়ে সুন্দর জরির কাজ করা পাঞ্জাবি আর পাজামা, গড়গড়ার উপর রাখা হাতের প্রায় সব কটা আঙুলে সোনার উপর হিরে বসানো আংটি। কঙ্কালটা মিতুলের সামনে দিয়ে গড়গড়ায় একটা লম্বা টান দিয়ে একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে বাইরের দিকে বেরিয়ে যেতে লাগলো। মিতুলের বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না, ইনি হলেন এই বাড়ির কর্তা হরিহর ভট্টাচার্য। এই সময় হঠাৎ করে দূর থেকে যেন কোনো হট্টগোল শুনতে পেল মিতুল। কয়েকশো লোকজন যেন একসাথে ছুটে আসছে রাজবাড়ির দিকে। প্রচণ্ড ক্ষোভে যেন ফেটে পড়ছে তারা। রাজবাড়ির দাস দাসীরাও যেন সেটা দেখতে পেয়ে নিজেদের লুকানোর জন্য ব্যস্ত। কয়েক মুহূর্তের মধ্যেই যেন চারিদিকে নিস্তব্ধ পরিবেশটা যেন হই হট্টগোলে ভরে গেছে। সব লোকজন যেন একজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পড়ছে। দু একজনের তো মিতুলকে ধাক্কা দেওয়ার উপক্রম। কিন্তু শেষ মুহূর্তে যেন সেই সব নারী পুরুষ যেন মিতুলের শরীর ভেদ করে হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ করে কে যেন মিতুলের হাতটা ধরল। এরকম একটা ঠান্ডা বরফ শীতল হাতের স্পর্শ পেয়ে চমকে তাকালো তার দিকে। দেখল সেই কঙ্কালটা তার হাতটা ধরে নিয়ে চলল বাড়ির ভিতর দিকে। চারদিকের কাণ্ড দেখে মিতুল এতটাই হতভম্ব যে সহজাত প্রতিক্রিয়া স্বরূপ হাতটা সরিয়ে নিতেও ভুলে গেল। বাড়ির ভিতরে নিয়ে এসে সেই কঙ্কালটা মিতুলকে দোতলায় একটা সুরক্ষিত ঘরে রেখে একটা তরোয়াল মিতুলের হাতে দিয়ে নিজে অন্য একটা তরোয়াল নিয়ে বেরিয়ে গেল।
মিতুল সেই ঘরের জানলা দিয়ে দেখল একদল কৃষ্ণাঙ্গ চাষা শ্রেণীর ভূতের দল রাজবাড়ি আক্রমণ করেছে। দ্বার রক্ষক আর রক্ষীরা রীতিমতো হিমশিম খাচ্ছে তাদের আটকাতে। তাদের হট্টগোল আর চিৎকারে বাইরে কান পাতা দেয়। মিতু আর এসব সহ্য করতে পারল না। হাত দিয়ে দোকান চেপে ধরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল মিতুল। যখন জ্ঞান হলো মিতুলের, সে দেখল ওর মাথার পাশে বসে ওকে ক্রমাগত ডেকে যাচ্ছে চন্দ্রিমা। এই মিতু, মিতু, এই মিতু, ওঠ না রে। মিতুল চোখ মেলে তাকাতেই চন্দ্রিমা বলল, কি হয়েছিল তোর? এমন বিদ ঘুটে চিৎকার করলি কেন? একটু জল, একটু জল দে তো। মিতুল দেখল মিতুলের খানিকটা দূরে দাঁড়িয়ে আছে মিহির কাকা। সে তক্ষুনি একটা গ্লাসে করে জল নিয়ে এসে মিতুলকে দিল। জল পান করে একটু ধাতস্থ হয়ে চন্দ্রিমাকে ওর অজ্ঞান হওয়ার আগে পর্যন্ত ওর দেখা সব ঘটনাগুলো বলল। চন্দ্রিমা সব শুনে একটু বিরক্তির ভঙ্গিতে বলল, সব প্রবলেম তোর ওই ছবিটায়। আচ্ছা দাঁড়া, আমি ওটাকে নামিয়ে আমার ঘরে রাখছি। যেমন বলা তেমন কাজ। কথাটা বলা শেষ করেই চন্দ্রিমা ছবিটা নামিয়ে আনলো। ছবিটা নামাতে গিয়ে দেখল ছবির ফ্রেমের পিছনে আটকানো রয়েছে একটা ছোট হ্যান্ডবুকের সাইজের আর একটা ছোট ফ্রেম। সেটা এমনভাবে ছবির ফ্রেমে আটকানো রয়েছে যেন সেটাও ওই ফ্রেমটার একটা অংশ। চন্দ্রিমার কৌতূহল হলো। সে তখন মেহির কাকার সাহায্যে সেই ছোট ফ্রেমটা খুলে ফেলল। আর খুলতেই দেখল ওটার মধ্যে মখমলের লাল কাপড়ে মোড়া পুরনো একটা খাতা, মাঝারি সাইজের পুরো একটা খাতা। খাতার মলাট খুলতেই প্রথম পৃষ্ঠায় দেখল ফাউন্টেন পেনের কালি দিয়ে লেখা রাজবাড়ির ইতিহাস। চন্দ্রিমা আর কৌতূহল সামলাতে পারল না। তক্ষুনি খাতাটা নিয়ে পড়তে শুরু করলো। পুরনো খাতায় পৃষ্ঠাগুলো হলুদ হয়ে গেলেও তার উপর পাকা হাতে লেখা পড়তে চন্দ্রিমার কোনো অসুবিধাই হলো না। ও যা পড়ল তার সারমর্ম মোটামুটি এই: হরিহর ভট্টাচার্যের পূর্বপুরুষরা ছিলেন এই হরিহরপুর গ্রামের জমিদার। বংশ পরম্পরায় এই জমিদারির দায়িত্ব পান এই হরিহর ভট্টাচার্য। প্রথম দিকে প্রজাদরদি থাকলেও বিভিন্ন নেশাদ্রব্য আর লালসায় জমিদারি ভাঙতে থাকে আস্তে আস্তে। সেই সাথে যদিও বেড়ে চলেছিল প্রজাদের উপর অত্যাচার, কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, অকারণে প্রজাদের মারধর, ধান খেতে আগুন দেওয়া, এসব যেন তার রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে হরিহরের উপর প্রজাদের ক্ষোভ ক্রমে বাড়ছিল। ইতিহাস সাক্ষী আছে, রাজাদের অত্যাচারে যখন সাধারণ প্রজাদের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন তারা বেছে নেয় সংগ্রামের পথ। এখানেও তাই হলো। ঘর হারা ক্ষুধার্ত কৃষক আর সাধারণ প্রজা সংঘবদ্ধ হয়ে একদিন আক্রমণ করলো রাজবাড়ি। ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিল রাজবাড়ির দেওয়াল। আগুন জ্বলল রাজবাড়িতে। রাজবাড়ির সেনাদের তরোয়াল বল্লম হার মারল ক্ষুধার্ত নিপীড়িত বজ্রকঠিন হাতের মশাল আর লাঠির কাছে। লেখাটা পড়া শেষ করে চন্দ্রিমা তাকালো মিতুলের দিকে। কিছু একটা অদ্ভুত লাগলো যেন চন্দ্রিমার। বলাই বাহুল্য চন্দ্রিমা এসব কিছুই জানত না। আর তাই মিতুলের মুখ থেকে একটু আগে শোনা ঘটনার সাথে এই লেখা গল্পটার হুবহু মিলে যাওয়া যেন মাথায় একটা তালগোল পাকিয়ে দিয়েছে। তখনই হঠাৎ চন্দ্রিমার চোখে পড়ল একটা অদ্ভুত ব্যাপার। মিতুলের হাতে পায়ে খুব সুন্দর করে লাল টকটকে আলতা দেওয়া। খুব চেনা লাগলো আলতার ওই ডিজাইনটা। হ্যাঁ, একটু আগে দেয়াল থেকে নামিয়ে আনা ছবিতে এইরকমই আলতা পরা একজনকে দেখেছে চন্দ্রিমা। কিন্তু তার ঠিক মনে আছে রাতে যখন সে মিতুলকে শেষবার দেখেছিল তখন কিন্তু ওরকম আলতা সে দেখতে পায়নি। কিসের যেন একটা আশঙ্কা মনের কোণে উঁকি দিল চন্দ্রিমার। তক্ষুনি সে তার ঘরে গিয়ে সেই ছবিটার দিকে আবার তাকালো।
তাকিয়ে চমকে গেল। দেওয়ালে টাঙানো ছিল বলে এতদিন মুখটা ভালো করে দেখেনি চন্দ্রিমা। এখন দেখলো লাল জামদানি শাড়িতে গা ভর্তি সোনার গয়না পরে ও কে দাঁড়িয়ে আছে। না, কোনো ভুল নেই, ওই মিতুল। তাহলে ওর পাশের ঘরে যে হাতে পায়ে লাল টকটকে আলতা পরে চোখ বুজে শুয়ে আছে, সে আসলে কে?